মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। কূটনীতির টেবিলে যখন আলোচনার শেষ সুর বেজে ওঠার কথা, ঠিক তখনই ওয়াশিংটনের পক্ষ থেকে এলো নতুন আল্টিমেটাম। মাত্র 10 দিনের সময়সীমা, নতুবা খুব খারাপ কিছু ঘটবে বলে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুঁশিয়ারির জবাবে তেহরানও জানিয়ে দিল, আগ্রাসনের জবাব হবে কঠোর এবং বহুমাত্রিক। ফলে প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে? জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কাছে পাঠানো চিঠিতে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেয় তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কূটনৈতিক ভাষার আড়ালে এ যেন সরাসরি পাল্টা হুমকি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ওমানের মধ্যস্থায় জেনেভায় অবস্থিত দ্বিতীয় দফা আলোচনার পর। ওয়াশিংটনের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানকে একটি অর্থবহ ও যাচাইযোগ্য চুক্তিতে আসতে হবে, অন্যথায় কঠোর পরিণতি অনিবার্য। তেহরানের অবস্থান ভিন্ন। তাদের দাবি, পারমাণবিক বোমা নয়, বরং নিষেধাজ্ঞা প্রত্যাহারই এর প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসাই তাদের অগ্রাধিকার। তবে কূটনৈতিক বাকযুদ্ধের মাঝেই সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, উন্নত যুদ্ধবিমান এবং রিফুয়েলিং এয়ারক্রাফট মোতায়েন করা হয়েছে ইরানের উপকূল সংলগ্ন অঞ্চলে। এতে স্পষ্ট বার্তা, ওয়াশিংটন শুধু কথা নয়, প্রস্তুতিতেও এগিয়ে থাকবে। কিন্তু ইরানও নীরব দর্শক নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর স্ট্রেইট অব হরমুজের সামরিক মহড়া চালিয়ে শক্তির প্রদর্শন করছে তেহরান। বৈশ্বিক তেল পরিবহনের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে অতিক্রম করে। ফলে এই রুটের ওপর নিয়ন্ত্রণ বা বিঘ্ন ঘটানোর সক্ষমতা ইরানের অন্যতম বড় কৌশলগত হাতিয়ার। সামরিক বিশ্লেষকদের মতে, সরাসরি মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘাতে জড়ানো না হলেও জাহাজ চলাচল ব্যাহত করার হুমকিও বিশ্বজুড়ে বড় অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইরানের শক্তির আরেকটি উৎস তার অসম যুদ্ধ কৌশল। সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও ইরানের হাতে রয়েছে মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আধুনিক ড্রোন প্রযুক্তি। পাশাপাশি আঞ্চলিক মিত্র এবং প্রক্সি নেটওয়ার্ক ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে কোনো সংঘাতে একাধিক ফ্রন্ট খুলে দিয়ে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়াই তেহরানের কৌশল হতে পারে। অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক শক্তিও ইরানের বড় সম্পদ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে বহিরাগত চাপকে তারা জাতীয় অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরে আসছে। ফলে বাইরের হুমকি অনেক সময় অভ্যন্তরীণ ঐক্যকে আরও দৃঢ় করে। শাসক গোষ্ঠী এই আদর্শিক সংহতিকে প্রতিরোধের শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছে বলে বিশ্লেষকদের মত। সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের বিকল্প কম নয়। আকাশ এবং নৌপথে নির্ভুল হামলা, সাইবার অপারেশন এবং কৌশলগত স্থাপনায় আঘাত আনার সক্ষমতা রয়েছে তাদের। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে, সরাসরি দখল বা পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে ক্ষয়ক্ষতির মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখাই তাদের পরিকল্পনা। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ কিংবা মিত্রগোষ্ঠীর মাধ্যমে আঞ্চলিক অস্থিরতা সবই হতে পারে পাল্টা জবাবের অংশ। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। যুক্তরাষ্ট্র এক ধাপ এগোলে তেহরানও যে নীরব থাকবে না তা এখন স্পষ্ট। এই লড়াই কেবল দুই দেশের সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতায়। মধ্যপ্রাচ্যে আগুন জ্বললে তার শিখা যে বৈশ্বিক বাজার পর্যন্ত পৌঁছাবে তা নিয়ে সন্দেহ নেই। বিশ্ব এখন তাকিয়ে শেষ পর্যন্ত কি কূটনীতি জিতবে নাকি আবারও যুদ্ধের আগুনে জ্বলবে মধ্যপ্রাচ্য, সময় দেবে সেই উত্তর।